আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছি। আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের এমসিকিউ সলভ করছিলাম। তো আমরা আজকে কর্মমুখী রসায়ন চ্যাপ্টারের এমসিকিউ গুলো সলভ করব। এখানে আসলে সেরকম বোঝার জিনিস নাই, জাস্ট তোমাদেরকে একটু মনে করায় দেওয়া আর জাস্ট এমসিকিউ গুলো একটু সলভ করে যাব আমরা, এতেই হয়ে যাবে। ঠিক আছে, বেশি কোশ্চেন আসে না, তবে কোশ্চেন আসে কিন্তু দুইটা তিনটা কোশ্চেন আসে, দুইটা তো মাস্ট। তো আমরা একটু মুখস্থ বিদ্যা টাইপের হলেও একটু পড়ার চেষ্টা করবো, যেহেতু আমাদের বাস্তব জীবনের সাথে কেমিস্ট্রির অনেক সম্পর্ক আছে, বাস্তব জীবনের সাথে রিলেট করতে পারবা এই চ্যাপ্টারে যদি পড়ো। আমরা যদি এমসিকিউ আজকে সলভ শুরু করি, প্রথম কোশ্চেনটা আমাদের বলছে যে খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটি। তো খাদ্যদ্রব্য পচন হওয়ার শর্ত হচ্ছে তোমার আর্দ্র পরিবেশ লাগে ব্যাকটেরিয়া ভাইরাসের জন্য, আর অক্সিজেনের উপস্থিতি লাগে। কারণ অক্সিজেনের উপস্থিতিতে ওই যে ভাইরাস ব্যাকটেরিয়া, বিশেষ করে ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড, ছত্রাক এরা কাজ করতে পারে, বুঝছো? তো যেহেতু এগুলো অক্সিজেনের উপস্থিতি এদের এনজাইম গুলো ক্রিয়া করতে পারে, তেমন অক্সিজেনের উপস্থিতি ওদের সহায়ক, আবার আর্দ্র পরিবেশ ওদের সহায়ক। দেখি কোনটা আছে ওখানে, দেখো অক্সিজেন আছে, আমাদের অক্সিজেন অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা। এরপরে কোশ্চেন হচ্ছে কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। আচ্ছা, প্রাকৃতিক ভাবে আমরা পাই কি বলতো? খাবার, লবণ, সোডিয়াম ক্লোরাইড সমুদ্র থেকে পাই, তাই না? তো সোডিয়াম ক্লোরাইড হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ। এন্ড সোডিয়াম ক্লোরাইড কিভাবে খাদ্য সংরক্ষণ করে? দেখো, সোডিয়াম ক্লোরাইডের যখন একটা গাঢ় দ্রবণ নিবা, যেটাকে ব্রাইন বলে, বুঝছো? সমুদ্রের পানিকে কিন্তু ব্রাইন বলা হয়। তো সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ নিলে সে হচ্ছে যে খাবারটা নিচ্ছ সেই খাবার থেকে পানিগুলো শোষণ করে নিতে পারে। কারণ আমি বলছি যে আর্দ্র পরিবেশ ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, মোল্ড এদের জন্য ভালো। এরা এই সকল পরিবেশে বেড়ে উঠতে পারে, এই সকল পরিবেশে তাদের এনজাইমকে ক্রিয়া করাতে পারে এবং খাদ্যদ্রব্যকে নষ্ট করে দেয়, খাদ্যদ্রব্য কালো করে দেয়, খাদ্যবস্তুতে ওই যে ছাতা ধরা বলি আমরা, ওইটা হয়। ঠিক আছে, তো এই সোডিয়াম ক্লোরাইডের যে লবণ, সেটা অসমোসিস প্রক্রিয়ায় তোমার পানিটা টেনে নেয়। পানিটা টেনে নিলে আর্দ্র পরিবেশ আর থাকে না, তখন আর তোমার ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড, ছত্রাক এগুলো আর কাজ করতে পারে না। বুঝতে পারছি? আচ্ছা, নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষক কোনটি? দেখো, সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েট এটা হচ্ছে তোমার নিরাপদ, CH3COO, সোডিয়াম বেনজয়েট এটা হচ্ছে তোমার নিরাপদ একটা খাদ্য সংরক্ষক। আচ্ছা, এরপরে কোশ্চেন কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভস কোনটি? দেখো, সোডিয়াম ক্লোরাইড এটা তো বললাম হচ্ছে তোমার প্রাকৃতিক, তাই না? তারপরে হচ্ছে এটা চিনি, ওই যে দেখো C6H5COOH, এটা কি? এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। HCHO তার মানে কি? কৃত্রিম হচ্ছে HCHO, এটা তো ইউজ করা যাবে না। C6H5COOH এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট, বেনজোইক অ্যাসিড, এগুলো কি আমরা ইউজ করতে পারি, এগুলো কি ইউজ করতে পারি, তার মানে আমাদের কৃত্রিম হচ্ছে এটা। আচ্ছা, এরপর কোশ্চেন নিচের কোনটি অ্যান্টি মাইক্রোবিয়াল প্রিজারভেটিভ নয়? আচ্ছা, অ্যান্টি মাইক্রোবিয়াল আছে, আরেকটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। তো অ্যান্টি মাইক্রোবিয়াল কি? অ্যান্টি মাইক্রোবিয়াল হচ্ছে যে মাইক্রো অর্গানিজম, ঠিক আছে, যে অর্গানিজম বা ক্ষুদ্র ক্ষুদ্র ভাইরাস, ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড, ছত্রাক থাকে, সেইগুলোকে তোমার দূর করে। যেমন অ্যান্টি ড্যান্ড্রফ মানে কি? খুশকি দূর করা, তাই না? ঠিক তেমনি অ্যান্টি মাইক্রোবিয়াল, ওদের যে বাইরের সে আছে তোমার পর্দা থাকে, ওই ক্ষুদ্র ক্ষুদ্র জীবগুলার, ইস্ট, ছত্রাক, মোল্ড এদের বাইরের যে পর্দা থাকে সেই পর্দাগুলোকে আঘাত করে তোমার নষ্ট করে দেয়, যাতে করে ওরা যে এনজাইম নিঃসরণ করে সেই এনজাইম নিঃসৃত করতে দেয় না। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল, মাইক্রো অর্গানিজম। আর অ্যান্টি অক্সিডেন্ট কি? অ্যান্টি অক্সিডেন্ট হচ্ছে আলাদা। তো অ্যান্টি মাইক্রোবিয়ালের উদাহরণ কোনগুলা? অ্যান্টি মাইক্রোবিয়াল আছে সোডিয়াম বেনজয়েট আছে, পটাশিয়াম বেনজয়েট, সরবিক অ্যাসিড, পটাশিয়াম সরবেট, তারপরে তোমার যত অ্যাসিড গুলো আছে, সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, নাইট্রাইট, এগুলো সবকিছু তোমার হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল। আর অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন সি, ভিটামিন ই, এগুলো হচ্ছে প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট। ঠিক আছে, আর একটা হচ্ছে কৃত্রিম, যেগুলো হচ্ছে BHA, BHT, TBHQ আর প্রোপাইল গ্যালেট। ঠিক আছে, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল। দেখো,
এটা হচ্ছে তোমার BHA, BHA, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল। আর একটা যদি দেখি আমরা BHT-টা, এটা হচ্ছে টলুইন থাকবে সাথে, টলুইন কি CH3 তাই না, সাথে OH, সাথে থাকবে হচ্ছে CH3, এটা হচ্ছে BHT। এটা কি BHT। আর একটা হচ্ছে TBHQ, টারশিয়ারি বিউটাইল হাইড্রক্সিকুইনন, টারশিয়ারি বিউটাইল হাইড্রক্সিকুইনন। এটা অনেকটা তোমার দেখতে এরকম, OH OH CH3 3 CH3, ঠিক আছে। এটা হচ্ছে TBHQ। তাহলে এখন বলছে নিচের কোনটি অ্যান্টি মাইক্রোবিয়াল প্রিজারভেটিভ নয়? দেখো সোডিয়াম বাইসালফাইড, পটাশিয়াম বাইসালফেট, সোডিয়াম নাইট্রাইট, এগুলো সব অ্যান্টি মাইক্রোবিয়াল, ঠিক আছে। সালফাইড লবণগুলো যেমন নাইট্রাইট লবণ, ঠিক তেমনি সালফাইড লবণগুলো, হ্যাঁ নাইট্রাইট লবণগুলো, বাট ফরমালিন এটা তো কোন প্রিজারভেটিভই না, বুঝছো, মানে এটা आंसर। ওকে, এরপরে কোশ্চেন, প্রিজারভেটিভ সে সাইট্রিক অ্যাসিডের পিএইচ এর মান। সাইট্রিক অ্যাসিডের পিএইচ মান হচ্ছে 3.14, ঠিক আছে। প্রিজারভেটিভ রূপে সাইট্রিক অ্যাসিডের পিএইচ এর মান 3.14, বেশিরভাগই 4.5 এর রেঞ্জে থাকে, বুঝছো। যেমন বেনজয়েক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট, এগুলো হচ্ছে তোমার 4.5 4.8 এই রেঞ্জে থাকে। আর সাইট্রিক অ্যাসিড যেটা 3.14, তার মানে এই 3.14 রেঞ্জে যে সকল খাবার দাবার আছে, এই রেঞ্জের যে সকল তোমার ব্যাকটেরিয়া বলো, ইস্ট, ছত্রাক, যে সকল ক্ষুদ্রাণু বলতে পারি আমরা, মানে হচ্ছে জীব, সেইগুলোকে ধ্বংস করে যেগুলো পিএইচ এই রেঞ্জে থাকে। আর যাদের 4.5 থেকে 4.8 এইগুলো রেঞ্জে থাকে, সোডিয়াম মানে বেনজয়েট, পটাশিয়াম বেনজয়েট, সরবিক অ্যাসিড, সরবেট, এইগুলো ইউজ করা হয়, ঠিক আছে। খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট, দেখো একটু আগে পড়লাম BHT। আর একটা আছে কি জানো, এই যে EDTA, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট। এটা একটু দেখি, EDTA এটা হচ্ছে তোমার কাঁকড়ার মতো করে ঘিরে ফেলে, মানে হচ্ছে তোমার যখন আমরা একটা খাবার থাকে, ওই খাবারে যে এনজাইম তৈরি করে তোমার, যে ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে ছত্রাক, ইস্ট, এরা এনজাইম নিঃসরণ করতে পারে, বুঝছো। তো এই এনজাইম নিঃসরণ করতে সাহায্য করে ডি অরবিটাল মৌলের কিছু ক্যাটায়ন, আয়রন 3+, কোবাল্ট 2+, এরকম বড় বড় আকৃতির। এখন এই বড় বড় আকৃতির ক্যাটায়ন গুলো প্রভাবন রূপে কাজ করে। ওই এখন ওই যেহেতু প্রভাবন রূপে কাজ করছে, সে হচ্ছে তোমার নিঃসরণ করতে, এনজাইম নিঃসরণ করতে সাহায্য করছে, তাহলে আমার কি করা লাগবে, ওইটারে আটকায় ফেলতে হবে। আর এইটা আটকাইতে হয় কি দিয়ে, লিগ্যান্ড দিয়ে। লিগ্যান্ড দিয়ে আমরা জানি কি, এর আগের চ্যাপ্টার গুলোই শিখছি যে লিগ্যান্ডের মাধ্যমে আমরা আয়নটাকে নতুন যৌগে কনভার্ট করে ফেলতে পারি, তাহলে সে আয়ন রূপে থাকে না, তাই না। তো তাহলে আমার ওই যৌগটাকে আটকানোর জন্য একটা কাঁকড়ার মতো, কাঁকড়া যেমন আটকায় ধরে, ঠিক তেমনি একটা যৌগ দরকার যেটা লিগ্যান্ড দিয়ে যুক্ত করতে পারে, সেটা হচ্ছে EDTA। এটা সংকেত থেকে কিরকম দেখি আমরা, CH, দেখো এখানে হচ্ছে কার্বনের 4টা হাত, তার মানে এই যে এখানে একটা, নাইট্রোজেনের হাত হচ্ছে 3টা, তার মানে এখানে কি 2টা যুক্ত হতে পারবে? স্বাভাবিকভাবে কি থাকবে বলতো, এখানে হচ্ছে N, কারণ হচ্ছে এই যে 3টা বন্ধ। আবার এখানে এটা থাকতে পারবে না, কারণ নাইট্রোজেন CH3 CH। আচ্ছা আমরা নতুন ভাবে দেখি এটা, আচ্ছা EDTA, তাই না, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট, ইথিলিন EDTA। তো ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট, CH2 N সহজ, CH2 CO মাইনাস, আমরা এই পাশে দিই CO মাইনাস, CO মাইনাস, ঠিক আছে। দেখো প্রত্যেকের 4টা করে আর কি হাত ফিল আপ হবে। এখন কথা হচ্ছে যে কার্বনের CH2, এখন আমরা ওভারঅল কয়টা পাচ্ছি দেখো, নাইট্রোজেনের এখানে একটা যুক্ত হতে পারবে, কারণ এই জায়গায় মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাই না। তারপর নাইট্রোজেনের এখানে মুক্ত জোড় ইলেকট্রন আছে 2টা,
আর এই যে এখানে একটা 3টা, এখানে একটা 4টা, এখানে একটা 5টা, এখানে একটা 6টা, টোটাল 6টা লিগ্যান্ড বা দন্ধি তৈরি করতে পারবে। ঠিক আছে, এইভাবে আর কি তোমার কোবাল্ট 3+ বলো, আয়রন 2+ বলো, এই আয়ন গুলাকে সে আটকায় ফেলতে পারে, তখন আর ওই এনজাইম সরণ ক্রিয়া কি বন্ধ হয়ে যায়। এইভাবে আর কি হেল্প করে এডিটি। আচ্ছা, কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি? তো অ্যান্টিঅক্সিডেন্ট আমরা শিখছিলাম, কৃত্রিম কোনটি? বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ আর প্রোপাইল গ্যালেট, এর ভিতরে কোনটা আছে? এই দেখো প্রোপাইল গ্যালেট। আচ্ছা, বিএইচ এর পূর্ণরূপ কি? একটু আগে শিখলাম, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল। এই যে তেল ও চর্বিযুক্ত খাদ্যকে সংরক্ষণে কোনটি ব্যবহৃত হয়? তেল ও চর্বিযুক্ত খাদ্যে, বুঝছো, তেল ও চর্বিযুক্ত খাদ্যে সাধারণত কি থাকে? আয়ন থাকে। ওই আয়নগুলা তেল, চর্বি, যে লিপিড, মূলত অ্যান্টিঅক্সিডেন্ট কি বলি? অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে তোমার যে খাবারে লিপিড বা চর্বির অণু থাকে, সেই লিপিড অণু, যেমন মনে করো এল এইচ, এটা আছে। এখন অক্সিজেনের উপস্থিতিতে একটা মূলক তৈরি করে ফেললে, সিঙ্গেল ইলেকট্রন যুক্ত মূলক, সাথে হচ্ছে HOO, এটা মনে করো তৈরি করছে। এখন এই যে মূলকটা তৈরি করছে না, এ হচ্ছে যত নষ্ট গুণ, এ হচ্ছে খাবার দাবারে পচন ঘটাতে, দাগ করে দিতে, কালো দাগ তৈরি করতে সাহায্য। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য সহায়ক, লিপিডের এই মূলকগুলো। এখন লিপিডের এই মূলক রক্ষা করা, এটা থেকে রক্ষা পাইতে আমরা হচ্ছে এই যে অ্যান্টিঅক্সিডেন্ট এটা ইউজ করি, যাতে হচ্ছে এল এইচ এর সাথে যুক্ত হয়ে যায়, সাথে এই, তখন এইটা এর আগের রূপে ফিরে যায়, তখন আর এরকম মুক্ত অবস্থায় থাকে না। যেহেতু মুক্ত অবস্থায় নেই, তাহলে ক্রিয়াটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তাহলে তেল ও চর্বি যুক্ত খাদ্য সংরক্ষণে আসলে কি ইউজ করা হয়? এই যে বিএইচ, অর্থাৎ অ্যান্টি অক্সিডেন্ট। আচ্ছা, সবজি সংরক্ষণের জন্য নিচের কোনটিতে সবজিকে ডুবিয়ে রাখে? বাসায় তো সবাই জানো যে লবণের দ্রবণের মধ্যে যদি রাখা যায়, তাহলে সবজিতে যে তোমার ফরমালিন, মানে অনেক সময় অনেক কিছু দেওয়া থাকে, অনেক অসাধু ব্যবসায়ীরা ফরমালিনও দিয়ে থাকে, অনেক কিছু দেয়, তখন আর কি লবণের পানিতে দ্রবীভূত করলে সেখান থেকে আর কি বিভিন্ন যে ব্যাকটেরিয়া, ছত্রাক টত্রাক থাকে, ওইগুলো আর কি দূর হয়ে যায়। ঠিক আছে, লবণের দ্রবণ। আম কোটাজাতকরণে কোন যৌগটি ব্যবহৃত হয়? তো আম কোটাজাতকরণে আমরা জানি যে সাইট্রিক অ্যাসিড, এটা ইউজ করা হয়। নিচের কোন অ্যাসিডটি আম কাঁঠাল কোটাজাতকরণে ইউজ করা হয়? সাইট্রিক অ্যাসিড। আচ্ছা, জুস সংরক্ষণে নিচের কোন প্রিজারভেটিভটি ইউজ করা হয়? অবভিয়াসলি সোডিয়াম বেনজয়েট, এটা জুস সংরক্ষণে ইউজ করা হয়। আচ্ছা, মাছ মাংস সংরক্ষণে ব্যবহৃত প্রিজারভেটিভ কোনটি? মাছ মাংস সংরক্ষণে এটা মনে রেখো যে নাইট্রাইট, মাছ মাংসতে নাইট্রাইটের যৌগগুলো, সোডিয়াম নাইট্রাইট, পটাশিয়াম নাইট্রাইট, নাইট্রাইটের যৌগগুলো ইউজ করা হয়, যে সোডিয়াম নাইট্রাইট। আচ্ছা, দুধ হচ্ছে নিচের কোনটি? দুধ হচ্ছে সল মানে কি? কলয়েড। সল মানে কি? কলয়েড। আচ্ছা, কলয়েড, সাসপেনশন, এগুলো আমাদের একটু জানি আমরা, কোয়াগুলেশন, এগুলো কি? আচ্ছা, কলয়েড হচ্ছে তোমার মূলত এটা অস্বচ্ছ, ঠিক আছে, এবং এটা পানিতে আমরা যেমন সোডিয়াম ক্লোরাইড মিশাই, দ্রবণ, কিছু দেখতে পাই? বলো, কিছুই পাই না। যখন গ্লুকোজ মেশাই, দেখতে পাই? কিছু পাই না। বাট পানিতে যখন দুধ মিশ্রিত করো, তখন তো কালার চেঞ্জই হয়ে যায়, এইভাবে আমরা বুঝতে পারি। বাট কালার চেঞ্জ হয়, কিন্তু ওর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র, দুধের ভিতরে যে চর্বি থাকে, আমিষ থাকে, এইগুলো কি আমরা দেখতে পাই? চর্বি কণাগুলো দেখতে পাই না, কিন্তু অতি যখন আলট্রা মাইক্রোস্কোপ করা হয়, তখন দেখা হয়। তো কলয়েড জাতীয় পদার্থের ক্ষেত্রে যে তোমার যে কণাগুলো মিশ্রিত থাকে, সেটার 2 থেকে 500 ন্যানোমিটার রেঞ্জের হয়, বুঝছো? 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার, অর্থাৎ এই ব্যাসের, এই অণুর ব্যাসগুলো এই রেঞ্জের হয়। অণুর ব্যাসগুলো এই রেঞ্জের হওয়াতে আলট্রা মাইক্রোস্কোপ দিয়ে দেখা লাগে। তো কলয়েড গুলোর স্পেশাল সব প্রপার্টিজ আছে, যেমন তোমার কলয়েড পদার্থগুলোর ক্ষেত্রে কি হয়? অধক্ষেপণ তৈরি হয় না, বাট সাসপেনশনের ক্ষেত্রে অধক্ষেপ তৈরি হয়, বুঝছো? সাসপেনশনে কি? অধক্ষেপ তৈরি হয়। আরো যদি আমরা বলি কলয়েড নিয়ে, টিন্ডাল প্রভাব। আচ্ছা, টিন্ডাল প্রভাব কি? টিন্ডাল প্রভাব হচ্ছে, মনে করো কলয়েড অণুগুলোর উপর যখন তুমি আলো ফেলবা, অর্থাৎ দৃশ্যমান আলোর রেঞ্জের অর্ধেক, দৃশ্যমান আলো 380 থেকে 750 ন্যানোমিটার, এর অর্ধেক রেঞ্জের যদি আলো ফেলো, এবং এই অর্ধেক রেঞ্জের উপরের দিকের আলোগুলো আমরা দেখতে পাবো। অর্থাৎ যখন আলট্রা মাইক্রোস্কোপ দিয়ে
ওই কলয়েডাল দ্রবণে যখন আমরা ফেলবো ওই লাইটটা, তখন হচ্ছে আলট্রা মাইক্রোস্কোপে ওই যে চর্বি কণাগুলো আছে, চর্বি কণাগুলো উজ্জ্বল উজ্জ্বল বর্ণ সৃষ্টি করে। আমরা যে আকাশের রং দেখি না, আকাশের রং কি দেখি? আকাশে। তারপরে সমুদ্রের পানি নীল, এগুলো কিন্তু কলয়েডাল প্রভাবেই। আচ্ছা, এখন কলয়েডালের টিনডাল প্রভাব যদি আমরা বুঝে থাকি, এখন আর একটা প্রভাব আছে, সেটা হচ্ছে ব্রাউনীয় গতি। ব্রাউনীয় গতি কলয়েডালে থাকে। ব্রাউনীয় গতিটা কি বিজ্ঞানী ব্রাউন এটা আবিষ্কার করছে, বুঝছো? তো এখানে কণাগুলো ছোটাছুটি করে বিভিন্ন দিকে, বিভিন্ন দিকে। এখানে কণাগুলো বিভিন্ন দিকে ছোটাছুটি করে। তো ছোটাছুটি করার তো একটা নির্দিষ্ট দিক থাকবে নাকি? তো কলয়েডালের অণুতে দুই ধরনের জিনিস থাকে, একটা হচ্ছে আমরা বলতে পারি দ্রব প্রকৃতির, আর একটা দ্রাবক প্রকৃতির, অর্থাৎ যেটা বেশি পাতলা আর একটু ঘন। তো মনে করো একটা এই যে কলয়েড জাতীয় পদার্থের একটা কলয়েডাল অণু আছে এখানে। এখন ওর চারিদিকে যে কলয়েডাল দ্রাবকে সে দ্রবীভূত আছে, সেই দ্রাবকের চারিদিক থেকে ওরে তোমার এভাবে ফোর্স দিচ্ছে, এখানে মনে করে এটা ফোর্স, এখানে দুইটা দিলাম, এখানে সাপোজ তিনটা। এই যে এখন এই দিকটা কোনটা হবে? এর দিক হবে নেট এটা। যেই দিকে বেশি ফোর্স থাকবে দ্রাবক অণুগুলোর, ঠিক আছে, ও যেখানে মিশ্রিত আছে সেই অণুগুলোর, যেমন পানির মধ্যে সে মিশ্রিত আছে, তাই না? তো দুধের ক্ষেত্রে কি হয়? ওইটাই দেখা দেয়। তো ওই যে একটা ফোর্স দিচ্ছে, ওই দিকেই সে হচ্ছে ধাবিত হবে। এটারে তোমার বলা হচ্ছে ব্রাউনীয় গতি। কি বলা হচ্ছে? ব্রাউনীয় গতি। এখন ব্রাউনীয় গতি কি সাসপেনশনে থাকে? থাকে না। সাসপেনশনে অধক্ষিপ্ত একটা অবস্থা, বুঝছো? অধক্ষিপ্ত অবস্থা। যে এখন এই কলয়েডাল অণুকে যদি কোয়াগুলেশন প্রক্রিয়া, অর্থাৎ আয়রন 2+, অ্যালুমিনিয়াম 3+, এইগুলা দিয়ে, এইগুলা লবণ দিয়ে তোমার এর এই যে গতি প্রবণতা, এর যে চলাচল, এই চলাচল হওয়ার কারণে একটা বস্তু যখন বেশি গতিশীল থাকে, বস্তু কণাগুলো, তখন কিন্তু সে অধক্ষেপ পড়ে না খুব সহজে, ঠিক আছে? অধক্ষেপ পড়ে না তার মানে কি? যে ওই জায়গায় সুস্থিত, ও সুস্থিত আছে, সুস্থিত থাকার কারণে সেখানে অধক্ষেপ পড়ছে না। বাট যখন আয়রন 2+ অথবা তোমার অ্যালুমিনিয়াম 3+ দিয়ে ওইসব আয়নগুলো দিয়ে এর গতিগুলোকে বাধা দেওয়া হয়, এই প্রসেসটাকেই বলা হচ্ছে কোয়াগুলেশন। এই প্রসেসটা কি বলা হচ্ছে? কোয়াগুলেশন। কোয়াগুলেশন প্রসেসে কলয়েড থেকে সাসপেনশনের দিকে নিয়ে যায়, বুঝছো? তাহলে কলয়েডের একটা অবস্থা হচ্ছে সাসপেনশন বলা যায়, যে কলয়েডালের যখন হচ্ছে সে অস্বচ্ছ থাকে, ঠিক আছে, বাট অদ্রবণীয় হয়ে পড়ে, অর্থাৎ অধক্ষিপ্ত হওয়ার পর্যায়ে চলে যায়, সেটাই হয়ে যায় সাসপেনশন, ঠিক আছে? আর সল আর কলয়েড একই জিনিস। এরপরে আমরা আসি, তাহলে এটা ছিল হচ্ছে তোমার ব্রাউনীয় গতি। এখন দুধ হচ্ছে এটা শেষ। কোন প্রাণীর দুধে শক্তি ক্যালোরি বেশি থাকে? মহিষে, ঠিক আছে, এটা সব থেকে শক্তি বেশি থাকে। তারপরে দুধের প্রধান প্রোটিন কোনটি? প্রধান প্রোটিন হচ্ছে ক্যাসিন। ক্যাসিন, ওকে। কোনটি মানবদেহে প্রোটিনের চাহিদা মেটায়? প্রোটিন আছে কোথায়? ভাত, শাকসবজি, পানি, মাছ, মাছ, ঠিক আছে। তারপর দুধে নিচের কোন আয়ন সময়ের সেটটি অধিক পরিমাণে থাকে? পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন। কেন বলো তো? এটা ছোটবেলা থেকে পারো, কারণ দুধ খেলে হাড় কি শক্তি মজবুত হয়, হাড় শক্তিশালী হয়। তার মানে কি পটাশিয়াম, ক্যালসিয়াম এই সকল লবণের পরিমাণ বেশি থাকে নিশ্চিত ভাবে, তাহলেই তো আমাদের হাড় শক্তপোক্ত করতে পারে। আচ্ছা, কোন প্রাণীর দুধে প্রোটিনের পরিমাণ সব থেকে বেশি? আচ্ছা, ভেড়াই। ভেড়াই সব থেকে প্রোটিনের পরিমাণ বেশি থাকে। আর চর্বির পরিমাণ বেশি আছে মহিষে। দেখো, আমরা জানি যে খাদ্যের কিলো ক্যালোরি হিসাবে চর্বিতে সব থেকে বেশি শক্তি থাকে। তো মহিষে যেহেতু খাদ্য কিলো ক্যালোরি সব থেকে বেশি শক্তিশালী মহিষের দুধে, তার মানে হচ্ছে ওই মহিষের দুধে সব থেকে বেশি পরিমাণে কি আছে? চর্বি আছে। আচ্ছা, নিচের কোন প্রাণীর দুধে ল্যাকটোজ চিনির পরিমাণ সবচেয়ে বেশি থাকে? আচ্ছা, ল্যাকটোজ চিনি এটা হচ্ছে শর্করা জাতীয়, এটা হচ্ছে মানুষের অর্থাৎ মায়ের দুধে। আচ্ছা, দুধে কোন ডাইস্যাকারাইড থাকে? দুধে হচ্ছে ল্যাকটোজ নামক ডাইস্যাকারাইড থাকে, ল্যাকটোজ। আচ্ছা, সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য, আচ্ছা পিএইচ নিয়ন্ত্রণ করতে পারে কারা? পিএইচ নিয়ন্ত্রণের জন্য, অর্থাৎ পিএইচ আসলে কমে যায় অনেক সময়, তো ওই পিএইচ বাড়ানোর জন্য, একটু ক্ষারকীয় করার জন্য, 6.5, 7 এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সোডিয়াম বাইকার্বনেট এইটা ইউজ করা হয়। আচ্ছা, তরল দুধ সংরক্ষণে কোন পদ্ধতি? পাস্তুরাইজিং। পাস্তুরাইজিং সেরকম কোনো এরকম কঠিন কোনো পদ্ধতি নাই, তাপমাত্রা।
অর্থাৎ একটা নির্দিষ্ট রেঞ্জে ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করে শুধু তাপ দেওয়া, দুধ গরম করি না আমরা, ওই রকম একটা পদ্ধতি আছে পাস্তুরাইজিং। আচ্ছা, সাসপেনশনের উদাহরণ কোনটি? রক্ত। রক্ত যে সাসপেনশন কি করে বুঝি জানো? যখন ওই যে ব্লাড টেস্ট করা হয়, দেখো মনে করে দেখো যে ব্লাড টেস্টের সময় ব্লাড নেওয়ার পরে আমরা একটা টেস্ট টিউবে সে আমার রক্তটা নেওয়া হয়, ব্লাডটা, তারপরে দেখি যে আস্তে আস্তে সাসপেন্স করার সাথে সাথে বিভিন্ন লেয়ারে ডাব্লিউবিসি আরবিসি এগুলো ভাগ হয়ে যায় তাদের ঘনত্ব অনুযায়ী। তার মানে কি, এই যে একটা পদক্ষেপ করছে না, এটা হচ্ছে সাসপেনশন। ঠিক আছে, তারপরে পানিতে ময়দার মিশ্রণকে কি বলে? এই সাসপেনশন। আচ্ছা, পেপটাইজেশন পদ্ধতি তৈরি করা যায় কোনটি? কলয়েড। পেপটাইজেশন এমন একটা পদ্ধতি, কোয়াগুলেশন যেমন কলয়েড থেকে সাসপেনশনে যাওয়া যায়, পেপটাইজেশনে সাসপেনশন থেকে কলয়েডে যাওয়া যায়। অর্থাৎ ওখানে যেমন তোমার যে কণাগুলো আছে তার গতিগুলো রোধ করে দেওয়া হয়, কোয়াগুলেশনে কি তারা যে ব্রাউনীয় গতিতে ছোটাছুটি করছিল ওই গতিগুলোকে অফ করে দেওয়া হয় যাতে জমাট বেঁধে যায়। ঠিক আছে, কোয়াগুলেন্ট ইউজ করে। আর পেপটাইজেশনে উল্টা কাজটা করা হয়, আর কিচ্ছু না। আচ্ছা, সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট নিচের কোনটি? দেখো আমি বলছিলাম যে আয়রন 2+ আর অ্যালুমিনিয়াম 3+, এই যে আয়রন সালফেট। আচ্ছা, অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়াম সালফেটের মিশ্রণ কোন শ্রেণীভুক্ত সাসপেনশন? ঠিক আছে। আচ্ছা, দুধ থেকে ছানা পাওয়ার প্রক্রিয়া। দেখো দুধে কি থাকে? দুধে যখন ওই যে চর্বিগুলো থাকে সেগুলো কিন্তু দ্রবীভূত অবস্থায় থাকে, মানে আমরা বুঝতে পারি না, খালি চোখে দেখতে পারি না, বাট দুধের ছানা যখন হয়ে যায় তখন কিন্তু বুঝতে পারি যে দুধের মধ্যে আসলে কি ছিল, ছানা কি অন্য জায়গা থেকে আসছে। ওইটাই কি ওই যে কলয়েডাল থেকে কি হয়, সাসপেন্স করা হয় কোয়াগুলেশন প্রক্রিয়ায়। দেখো যারা হচ্ছে মিষ্টি তৈরি করা দেখছো বা ছানা তৈরি করা দেখছো, তখন ওরা কি করে যে একটা পাতলা কাপড় নেয়, পাতলা কাপড় নিয়ে ওই ছানাগুলো হচ্ছে অনেক জাল দেওয়ার পরে ছানাগুলো নেওয়ার পরে বারবার পানিতে ছেঁকে আর হচ্ছে চাপ দেয়, যাতে করে সেখান থেকে পানিগুলো সব বের হয়ে যায়। দুধের কিন্তু অনেক পানি থাকে, 80%-এর উপরে পানি থাকে, সেই পানিগুলোকে আর কি বের করে দিয়ে আস্তে আস্তে শুধু কণাগুলো থেকে যায়। এটা হচ্ছে সাসপেনশন একটা অবস্থা, বুঝছো? তো এই ছানা তৈরির প্রক্রিয়া হচ্ছে এই যে কোয়াগুলেশন প্রক্রিয়া। মাখনকে পানি মুক্ত করা, ওই যে মাখনকে চাপ দিয়ে দলিত করে। যারা মিষ্টি তৈরি করে সেই সব জায়গায় গেলে তুমি দেখতে পারবা যে বারবার ওই যে পাতলা কাপড় নিয়ে তারা পানিতে ঝাঁকায় আর হচ্ছে চাপ দেয়, যাতে করে ভিতরে যত পানি আছে সে পানি থেকে মুক্ত হয়ে যায়। ঠিক আছে। ট্যালকম পাউডার মূল উপাদান কি? ট্যালক। ট্যালকম পাউডার মূল উপাদান ট্যালক, আর এটা সংকেত হচ্ছে এটা 3MgO4SiO2 প্লাস পানি, অর্থাৎ ম্যাগনেসিয়াম সিলিকেট। ম্যাগনেসিয়াম সিলিকেট এটা হচ্ছে ট্যালকের সংকেত। এই যে ট্যালকম পাউডার, ট্যালকম পাউডার প্রস্তুতের মূল উপাদান, এটা আসবে পরীক্ষায়, কতবার আসছে দেখছো? কোনটি ট্যালকম পাউডারের সংযুক্তি 3, 4 কোথায় আছে? এই যে 3 ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 সিলিকন ডাইঅক্সাইড, পানি, তাই ম্যাগনেসিয়াম সিলিকেট বলা হয়। ঠিক আছে। আচ্ছা, বেবিদের পাউডারে কোনটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে? আচ্ছা, ছোটদের পাউডার আর বড়দের পাউডারে একটু ভিন্নতা থাকে, কারণ ওদের কিছুটা অ্যান্টিসেপটিক হিসাবে বোরিক অ্যাসিড দেওয়া থাকে। তারপর ভ্যানিশিং ক্রিমের প্রধান উপকরণ কোনটি? গ্লিসারিন মোনোস্টিয়ারেট। আচ্ছা, কোল্ড ক্রিমে লুব্রিকেটিং এজেন্ট হিসাবে ব্যবহৃত হয় কোনটি? দেখো তরল প্যারাফিন। অর্থাৎ যত ক্রিম মাখি না আমরা সবকিছুতেই ওয়েল ওয়াটার থাকে, অর্থাৎ কিছু তৈলাক্ত পদার্থের সাথে পানি থাকে, তো যেটাকে বলে তরল প্যারাফিন বলে, বুঝছো? আচ্ছা, লিপস্টিকের মূল উপাদান কি? যারা লিপস্টিক দাও তারা জানো হয়তো যে মোম। লিপস্টিকের মূল উপাদান কি? মোম। কিছু ওখানে ইথাইল অ্যালকোহলও থাকে। ঠিক আছে, মানে অ্যালকোহলের একটা পদার্থ, একটা ফর্ম ওই জায়গায় থাকে। তারপরে নিচের কোনটি ময়শ্চারাইজার রূপে আফটার শেভ শেভ করার পর আমরা কি ইউজ করি? অবভিয়াসলি গ্লিসারল ইউজ করি অ্যান্টি শেভ লোশনের পর ময়শ্চারাইজার করার জন্য। টয়লেট ক্লিনারের প্রধান উপাদান কৌষ্টিক সোডা, সোডিয়াম হাইড্রক্সাইড। টয়লেট ক্লিনারের প্রধান উপাদান হচ্ছে কৌষ্টিক সোডা। আচ্ছা, টয়লেট ক্লিনারের মূল উপাদান সোডিয়াম হাইড্রক্সাইড। গ্লাস ক্লিনারের প্রধান ক্লিনিং উপাদান কি? আচ্ছা, এটা কিন্তু অ্যামোনিয়া দ্রবণ, এটা হচ্ছে অ্যামোনিয়াম দ্রবণ। কারণ কি জানো? কারণ হচ্ছে গ্লাস ক্লিনারে কেন সোডিয়াম হাইড্রক্সাইড কৌষ্টিক সোডা ইউজ করা হয় না? কখনোই খবরদার করবা। কারণ হচ্ছে গ্লাসে সিলিকন ডাইঅক্সাইড থাকে, আর যেহেতু সিলিকন ডাইঅক্সাইড থাকে
আর এটা আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট তৈরি করে ফেলবে। তার মানে তোমার গ্লাসে যে সিলিকন ডাইঅক্সাইড আছে, গ্লাস ক্ষয় হয়ে যাবে। যার কারণে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি না, অ্যামোনিয়া দ্রবণ ইউজ করি গ্লাস ক্লিনারে। ঠিক আছে, এই যে অ্যাকুয়া অ্যামোনিয়া, অ্যাকুয়া অ্যামোনিয়া গ্লাস ক্লিনারে মূল উপাদান অ্যামোনিয়া দ্রবণ কতবার আসছে। গ্লাস ক্লিনারে ব্যবহৃত রাবিং অ্যালকোহল নিচের কোনটি? আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা হচ্ছে রাবিং অ্যালকোহল। মেহেদি রঙের কারণ কোন রাসায়নিক দ্রব্য? এই যে লাসন, লাসন হচ্ছে মেহেদি রঙের কারণ। গাজন প্রক্রিয়ায় কোন পরিবর্তন সম্পন্ন হয়? আচ্ছা, গাজনে তোমার গ্লুকোজ থেকে ইথানল তৈরি হয়, গ্লুকোজ থেকে ইথানল। আমরা সাধারণত যদি প্রক্রিয়াটা একটু দেখে নিই, C12, আচ্ছা এটা চিনি, যারা আর কি কেরুতে গেছো বা কেরু এলাকায় থাকো তারা জানো যে হচ্ছে এই যে আখের যে চিনি থাকে, ওই চিনি আস্তে আস্তে চিটাগুড় হয়ে যায়, বুঝছো? তো ওইখানে তো সংকেত হচ্ছে চিনি। এটা তো এটা তোমার পানিতে আর্দ্র বিশ্লেষণ করে ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে। ইনভার্টেজ এনজাইম 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে, এটা পরিণত হয় এটাই C6H12O6 প্লাস C6H12O6। এটাকে ইনভার্ট চিনিও বলা হয়, ইনভার্ট চিনি, অর্থাৎ ফ্রুক্টোজ আর সুক্রোজের মিশ্রণ, ফ্রুক্টোজ আর সুক্রোজের মিশ্রণ এটা। ঠিক আছে, এখানে অবভিয়াসলি আর্দ্র বিশ্লেষণ করা হয়, প্লাস H2O থাকবে। এবার এই যে তুমি ফ্রুক্টোজ সুক্রোজ পাইলা, এই ইনভার্ট চিনি C6H12O6, এটা তুমি জাইমেজ এনজাইমের উপস্থিতিতে যদি 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস, 24 থেকে 27 এরকম রেঞ্জের আর কি একটা তুমি তাপ দাও এবং জাইমেজ এনজাইম, তখন এটা হচ্ছে অ্যালকোহল তৈরি করবে, CH3CH2OH। এটা হচ্ছে অ্যালকোহল প্রস্তুতির একটা প্রসেস। ঠিক আছে, তো গ্লুকোজ থেকে ইথানল, এটা হচ্ছে গাজন প্রক্রিয়া। ওকে, ভিনেগারে থাকে কোনটি? 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড, আর হচ্ছে 94 থেকে 90%, তাহলে পানি থাকবে। আচ্ছা, তারপরে কোশ্চেন যে ভিনেগার তৈরিতে নিচের কোনটি জলীয় দ্রবণ ব্যবহৃত হয়? তো ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড এটারই তো হবে, তাই না? মল্ট ভিনেগার প্রস্তুতে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহৃত হয়? আচ্ছা দেখো, একটু আগে আমরা দেখলাম, তাই না, ইনভার্টেজ, মনে আছে কি? ইনভার্টেজ এনজাইম প্রথমে হচ্ছে যখন H2O আর্দ্র বিশ্লেষণ হয় তখন ইনভার্টেজ, তারপর হচ্ছে জাইমেজ। আচ্ছা, ফরমালিনে মিথানল থাকে 40%, মিথানল অর্থাৎ HCHO এটা থাকে 40%, বাদ বাকি পানি। আচ্ছা, কোনটি ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ? দেখো, সল্ট, অ্যালকোহল, ভিনেগার, ফরমালিন, অবভিয়াসলি সল্ট, তাই না? কোনটি প্রাকৃতিক প্রিজারভেটিভ নয়? প্রাকৃতিক সরিষার তেল প্রাকৃতিক চিনি দ্রবণ। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিড, এটা তৈরি করা লাগে, তাই না? কৃত্রিম প্রিজারভেটিভ। ওকে, কৃত্রিম প্রিজারভেটিভ কোনটি? সোডিয়াম বেনজয়েড। আচ্ছা, ফুড প্রিজারভেটিভ ব্যবহৃত সাইট্রিক অ্যাসিড, মনে আছে 3.14 সাইট্রিক অ্যাসিডের pH। কাঁঠাল কোটাজাত করতে ব্যবহার করা হয় কোনটি সাইট্রিক অ্যাসিড? আচ্ছা, গাভীর দুধে কত পার্সেন্ট পানি থাকে? 87.2% পানি থাকে। আচ্ছা, দুধে কোন ডাইস্যাকারাইড? ডাইস্যাকারাইড হচ্ছে তোমার ল্যাকটোজ। কোনটি দুধের মিষ্টতা বাড়ায়? অবভিয়াসলি ল্যাকটোজই, এটা একটা কারণ আমরা জানি কি শর্করা মিষ্টি জাতীয় খাবার। আচ্ছা, গাভীর দুধে খাদ্য ক্যালোরি কত? 72, এটা হচ্ছে গাভীর দুধের খাদ্য ক্যালোরি। আচ্ছা, আমাদের খাদ্যের কোন উপাদান দেহে কর্মশক্তি দিয়ে থাকে? শর্করা। ভাত খাই, এটাই তো আমাদের শক্তি দেয়, তাই না? মানে শর্করা হচ্ছে আমাদের কর্মশক্তি দেয়। কোন শর্করাটি মানবদেহে পরিপাকের কাজে এবং শক্তি উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? তো শক্তি উৎপাদনে অবভিয়াসলি গ্লুকোজ ফর্মটা আমরা বেশি কমফোর্ট ফিল করে আমাদের দেহ, শক্তি উৎপাদনে সব থেকে বেশি ব্যবহৃত হয়। টেলকম পাউডারের প্রধান উপাদান টেলক, মনে আছে টেলক। নেইল পলিশের দ্রাবক কোনটি? ইথাইল অ্যালকোহল। নেইল পলিশ যারা দাও সেখানে কিন্তু ইথাইল অ্যালকোহল থাকে, ঠিক আছে। আচ্ছা, মেহেদি পাতার নির্যাসে কোন যৌগটির প্রাধান্য থাকে? 2-হাইড্রক্সি-1,4-ন্যাপথাকুইনন, 2-হাইড্রক্সি-1,4-ন্যাপথাকুইনন এটাই থাকে, ঠিক আছে। এরপরে কোশ্চেন দেখি আমরা।
গাজন পদ্ধতিতে ইথানল উৎপাদনে কোনটি ব্যবহৃত হয়? তো গাজন পদ্ধতিতে আমরা দেখলাম এই যে চিনি ইউজ করছিল না, মনে আছে? ইউজ করছিল চিনি। আর চিনি বলতে কি বলতো? শ্বেতসার। চিনি বলতে কি? চিনি বলতে শ্বেতসার, তার মানে শ্বেতসার। ভিনেগার সম্পর্কে নিচের কোনটি সত্য নয়? খাবার প্রক্রিয়াজাতকরণের পর বাষ্পায়িত হয় না, পিএইচ সমতা রাখা অবভিয়াসলি। তারপরে 6 থেকে 10 পার্সেন্ট জলীয় দ্রবণ, কৃত্রিম বা রাসায়নিক, হ্যাঁ। তার মানে এই যে খাবারের প্রক্রিয়াজাতকরণের পর বাষ্পায়িত হয় না, এটা। নিচের কোনটি প্রিজারভেটিভ রূপে ব্যবহৃত হয়? এই যে সোডিয়াম বেনজয়েট। ওকে। শতকরা হিসাবে দুধের প্রধান উপাদান কোনটি? শতকরা সব থেকে দুধে 80% উপরে তোমার কি থাকে? পানি থাকে। আর 80% উপরে যেহেতু পানি থাকে, তার মানে হচ্ছে প্রধান উপাদান কি? পানি। কোন আয়নের স্বল্প পরিমাণ কোয়াগুলেশন দ্রুত করে? কোনটা দ্রুত করে? অ্যালুমিনিয়াম 3+ আর আয়রন 2+। তার মানে এখানে আসছে কোনটা? অ্যালুমিনিয়াম 3+। কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট? BHA, BHT, TBHQ, প্রোপাইল গ্যারেট, অথবা ভিটামিন ই, ভিটামিন সি, এইগুলা। এখানে কোনটা আছে? বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, এটা। এই তো। তারপরে কিছু কোশ্চেন আমরা দেখি। অনুমোদিত কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট হলো? কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট দেখো BHA, BHT, TBHQ, তিনটাই, ঠিক আছে। তারপর প্রিজারভেটিভ হিসাবে ব্যবহৃত হয়, দেখো CH3CHH অবভিয়াসলি ইউজ হয়, আবার BHA, BHT এটা ইউজ হয়। মিথানল এটা কিন্তু ইউজ হয় না, তার মানে 1 ও 2। আচ্ছা, সরবিক অ্যাসিড। সরবিক অ্যাসিড হলো অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ, 2,4-হেক্সাডাইন ওইক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট। দেখো অ্যান্টিঅক্সিডেন্ট হলে অ্যান্টিমাইক্রোবিয়াল হবে না, বাট আমরা জানি সরবিক অ্যাসিড প্রথমেই বলছি যে অ্যান্টিমাইক্রোবিয়াল, এবং এটা 2,4-হেক্সাডাইন ওইক অ্যাসিড। আচ্ছা, তাহলে পরের কোশ্চেন আমরা দেখি যে ভিনেগারের প্রিজারভেটিভ বৈশিষ্ট্যের মধ্যে 3টি হলো। তো ভিনেগার আমরা জানি যে অ্যাসিটিক অ্যাসিডের একটা দ্রবণ, তাই না? তো সেখানে pH 4.74 থাকে, এটা সঠিক। পিকলিং প্রক্রিয়ায়, পিকলিং প্রক্রিয়া কি হয়? যে আচার তৈরিতে, আচার তৈরিতে আমরা ভিনেগার দিই না? পিকলিং প্রক্রিয়ায় সবজি সংরক্ষণ সম্ভব, আর প্রোটিনের বিযোজন সহজ করে, ঠিক আছে। সব কয়টা সঠিক। আচ্ছা, কলয়েড দ্রবণে কোয়াগুলেশন হয় যখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংস্পর্শে, হ্যাঁ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংস্পর্শিত হবে। তারপরে কলয়েড কণা চার্জ তড়িৎ বিশ্লেষ্য কণা চার্জ দ্বারা প্রশমিত হয়, হ্যাঁ। কারণ কি? ওখানে আমরা দেখছিলাম যে কলয়েড অণুগুলো খুবই গতিশীল, ব্রাউনীয় গতিতে ঘোরাফেরা করে। এখন ওরা যেহেতু গতিশীল, ওদের একটা যদি চার্জ থাকে, ওই চার্জকে প্রশমিত করতে বিপরীত একটা চার্জ নিয়ে আসো, তাহলে প্রশমিত হয়ে যাবে না? এভাবে তো কোয়াগুলেশন করা হয়, বুঝছো? তো ওই যে কণার যে চার্জ, সেই তড়িৎ বিশ্লেষ্য কণার চার্জ দ্বারা প্রশমিত করা হয়। আর কলয়েড কণা চার্জ ঘনিষ্ঠ হয়, ঘনিষ্ঠ না হলে কি আর হবে? দুইটা তো কাছাকাছি আসতে হবে, এটা সব কয়টা হবে। আচ্ছা, টেলকম পাউডার প্রস্তুতিতে মূল উপাদান? হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট আর জিঙ্ক স্টিয়ারেট, এই দুইটা সংযুক্তিতে আছে, বাট গ্লিসারিন নেই, বুঝছো? এই দুইটা। টয়লেট ক্লিনারের যে উপাদান জীবাণুনাশক, আচ্ছা জীবাণুনাশক, ফেনল, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড আর খাদ্য লবণ। খাদ্য লবণ কি থাকে টয়লেট ক্লিনারে? তার মানে কি 1 ও 2? আচ্ছা, গ্লাস ক্লিনার ও টয়লেট ক্লিনারে ব্যবহৃত ক্ষার দুটির বেলায় অ্যামোনিয়া গ্লাসের সিলিকার সাথে বিক্রিয়া করে না? না, গ্লাসের সিলিকার সাথে বিক্রিয়া করে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, ওই যে কোস্টিক সোডা গ্লাসের সিলিকার সাথে বিক্রিয়া করে ফেলে, ঠিক আছে। আবার টয়লেটের পোরসেলিন গ্লেজ যুক্ত হওয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে না, হ্যাঁ। টয়লেটের পোরসেলিন গ্লেজ যুক্ত হওয়ায় সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে না, ঠিক আছে। কোস্টিক সোডা তো আমরা টয়লেট ক্লিনার ইউজ করি, বাট গ্লাস ক্লিনারে ইউজ করতে পারি না। ভিনেগার প্রস্তুতিতে ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট মুখস্থ রাখবা, ঠিক আছে। অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, 1 ও 3। অধিক ফরমালিন উপাদান শরীরে প্রবেশ করলে ক্যান্সার হতে পারে, কিডনি নষ্ট হতে পারে, চোখ অন্ধ হতে পারে, সবকিছু হতে পারে। খাদ্যদ্রব্য পচনের কারণ? চর্বির উপস্থিতি অবভিয়াসলি, খাদ্যের জারণ, হ্যাঁ খাদ্য ভেঙে ফেলে, অ্যান্টিঅক্সিডেন্টের অভাব, তিনটাই। ওকে। রসগোল্লা চিনি সিরাপে সংরক্ষণ করার কারণ? আচ্ছা, চিনি সিরাপে আমি বলছিলাম না চিনি কি কাজ করে? চিনি হচ্ছে ওই দেখো অণুজীবের দেহতে পানি শোষণ করে নেয় এবং সরাসরি অণুজীবকে ধ্বংস করে, বাট পানির সাথে চিনি তো বন্ধন গঠন করে না,
2 আর 3। ঠিক আছে, দেখো গ্লাস পরিষ্কার উপাদান অ্যামোনিয়া জলীয় দ্রবণ, আইসোপ্রোপাইল অ্যালকোহল, আবার সোডিয়াম লরাইল সালফেট, তিনটা ইউজ করা হয়, তিনটাই। আচ্ছা, সাসপেনশন দ্রবের কণাগুলো, সাসপেনশন অবশ্যই বড় হবে 10 থেকে 5 সেন্টিমিটার। খালি চোখে দেখা যায়, হ্যাঁ দেখা যায়। রক্তের ওই যে ওই শ্বেতকণিকা গুলো যখন নিচে তলানি পড়ে সেগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে, খালি চোখে দেখা যায়। ফিল্টার পেপার দেওয়া যেতে পারে না, একদিন। ঠিক আছে, আচ্ছা আমরা যে কয়টা এমসিকিউ করলাম এই চ্যাপ্টার অনেক সহজ। তোমরা বাসায় যদি একটু পড়ো এই চ্যাপ্টারটা তাহলেই বুঝতে পারবা, এটা বোঝানোর কিছু নাই, শুধু তোমাদের একটু মনে করাই দেওয়া। তো আশা করি এইগুলো করলেই কমন পেয়ে যাবে এর ভিতর থেকে, কারণ দেখছো অনেক কোশ্চেন রিপিট হয়েছে, যে কোশ্চেন গুলো রিপিট হচ্ছে ওর ভিতর থেকেই বারবার আসে। তো ওইগুলাই তোমরা যদি বারবার করো, প্র্যাকটিস করো একবার, এখান থেকে ইজিলি 2-3 মার্ক এমসিকিউ অ্যান্সার করতে পারবাই। ঠিক আছে, তো নিজেরা পড়াশোনা করো, আর আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।